আমি আজকের এই দিনে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আপনাদের এই রোহিয়ার প্রিয় নেতা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেনকে। আপনারা জেনেছেন গতকালকে আনুমানিক সকাল 10 ঘটিকায় তিনি ইন্তেকাল করেছিলেন। আমি খবর শোনার সাথে সাথেই আমি ছুটে এসেছিলাম পরিবারের পাশে দাঁড়াবার জন্য, তাদের সাথে কথা বলবার জন্য। আবার লাশ আসার পরে মাগরিবের পরে আবার এসেছিলাম। গতকালকে আজকের যে সমাবেশটি হচ্ছে এটি গতকালকে হওয়ার কথা ছিল। আমাদের সকল আয়োজন কমপ্লিট করেছিলাম আমরা, আমাদের মঞ্চও রেডি ছিল, কিন্তু এই ধরনের একজন বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুর পরে আমরা কখনোই আমাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করেছি এই প্রোগ্রাম কখনোই হতে পারে না। আমরা সাথে সাথে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের প্রোগ্রামটি ক্যান্সেল করেছিলাম গতকালকে। ক্যান্সেল করার পরে রাতে সিদ্ধান্ত নিয়ে মূলত আজকে এই প্রোগ্রামটি আমরা করছি। আমরা সেই নেতার প্রতি, তার বিদেহী আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি এবং তার পরিবার পরিজনের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মাগরিবের নামাজও অত্যাসন্ন, দ্রুত শেষ করতে হবে। আমি আপনাদের এলাকায় এসে অনেকবার কথা বলেছি। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকে স্বাধীনতার পরবর্তী যে 54 বছরে যে রাজনীতি আমরা দেখেছি, এই রাজনীতির মধ্যে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেটি হলো হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আর প্রতিহিংসা। একদল ক্ষমতায় আসে, বিরোধী দলের উপর জুলুম চালায়, নির্যাতন করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে, তাদের রাতের ঘুম নষ্ট করে দেয়, তাদের জমি জমা দখল করে, তাদেরকে হত্যা করে, খুন করে। আবার এই বিরোধী দল যখন ক্ষমতায় যায় আবার তারাও একই কাজ করে। এভাবে 54 বছরে শুধু প্রতিশোধ আর পাল্টাপাল্টি রাজনীতির কারণে হাজার হাজার মানুষের জীবন চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের রক্ত ঝরেছে, লক্ষ লক্ষ মানুষকে দিনের পর দিন, রাতের পর রাত তাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। আমরা এই রাজনীতির প্রতি দেশের মানুষ এতটাই বিরক্ত যে এই রাজনীতি আর মানুষ দেখতে চায় না, যার কারণেই 2024 সালের 5ই আগস্ট ঘটল। যে আমরা এই রাজনীতি চাই না, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা একটা সুন্দর ভালোবাসার রাজনীতি চাই, যে রাজনীতির মধ্যে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, মাস্তানি থাকবে না, দুর্নীতি থাকবে না, ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে, বৈষম্য থাকবে না, সুশাসন থাকবে। এই ধরনের একটা চিন্তা নিয়ে আমাদের ছেলেরা আন্দোলন করলো, আমাদের সামনে নতুন একটি বাংলাদেশ উপহার দিল। আমরা ভেবেছিলাম যে এই অভ্যুত্থানের পরে আমরা হয়তো মুক্ত হয়ে গেলাম, আমরা হয়তো আর এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে আমরা হয়তো মুক্ত হয়ে গেছি, আর হয়তো আমরা রাজনীতিতে চাঁদাবাজি দেখবো না, টেন্ডারবাজি দেখবো না, দুর্নীতি দেখবো না, আর কখনো অন্যায় জুলুম দেখবো না, আমরা হয়তো একটা ভালো রাজনীতি দেখতে যাচ্ছি। কিন্তু আমাদের সেই আশা যেন মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। আমরা ওই দিন রাত থেকেই আমরা দেখতে পেলাম শুধু হাত বদল হলো, শুধু মানুষের পরিবর্তন হলো, কিন্তু কাজের কোনো পরিবর্তন আসলো না। ওই 5ই আগস্টের রাত থেকেই যেভাবে লুটতরাজ শুরু হলো বিভিন্ন বাসাবাড়ি এবং দোকানপাট, আমি এলাকায় বহু দোকানদারদের সাথে কথা বলেছি, বহু বাসাবাড়িতে আমি গিয়েছি, তাদের আর্তনাদ, তাদের কান্নার আওয়াজ এর আগে কেউ শুনতে পায়নি। আমি সনাতন ধর্মের
ভাই এবং বোনদের বাসায় গিয়েছি। একজন সনাতন ধর্মের বোন যখন আমাকে পেয়ে খুব আত্মচিৎকার করে উঠল যে ভাই, আজকে আপনাকে পেয়ে সাহস করে কথা বলছি। আমি দীর্ঘ 1.5 বছর ধরে আমি আমার কষ্টগুলো, আমার কান্নাগুলো বুকের মধ্যে চেপে রেখেছিলাম। আমি কাউকে বলতে পারিনি, কান্নাও করতে পারিনি, কাউকে অভিযোগ দিতে পারিনি। কারণ ওই 5ই আগস্টের রাতেই আমার বাসা থেকে যখন আমার অনেক যত্নে পোষা 2টা গাভী যখন ওই যুবদল আর ছাত্রদল আর বিএনপির লোকেরা যখন আমার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেল, যখন ওই আমার হাতে পোষা অনেক যত্নে ওই খাসিটা যখন আমার চোখের সামনে তারা জোরপূর্বক নিয়ে চলে গেল, আমার ফ্রিজটা যখন খুলে নিয়ে চলে গেল, আমার বাসার আসবাবপত্রগুলো একটা একটা করে খুলে যখন নিয়ে চলে গেল, আমার মেয়ের জন্য সযত্নে রাখা গহনাগুলো যখন লুটপাট হয়ে গেল, তখন আমি কাঁদতে পারিনি, আমি কথা বলতে পারিনি, আমি নীরবে শুধু সাক্ষী হলাম। আরেকজন ব্যবসায়ীর সাথে কথা হলো, বললো যে ভাই, আমার এই দোকানে প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল ছিল, কেবলমাত্র মালামালগুলো তুলেছি। আমি তো রাজনীতি ভয় করতাম না, আমি রাজনৈতিক নেতাও ছিলাম না, রাজনৈতিক কর্মীও ছিলাম না, আমি হয়তো একটা দলকে আমি ভোট দিতাম, এটাই ছিল আমার অপরাধ। এই অপরাধে মুহূর্তের মধ্যে আমার লক্ষ লক্ষ টাকার মালামালগুলো লুটপাট হয়ে গেল। এইভাবেই 5ই আগস্ট থেকে শুরু করে 1.5 বছর ধরে লুটপাটের রাজনীতি হয়েছে এই ঠাকুরগাঁয়ে, চাঁদাবাজির রাজনীতি হয়েছে। শুধু বিরোধী দলের লোকদের কাছ থেকে চাঁদাবাজি নয়, নিজেদের লোকেরা পর্যন্ত তাদের চাঁদাবাজি থেকে রেহাই পায়নি। আজকে কি আমরা পুনরায় 12 তারিখের পরে কি আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি আর দুর্নীতিযুক্ত আমরা কোন দল কি রাষ্ট্র ক্ষমতায় দেখব? আপনাকে চান আবার ওই কাজগুলো হোক? এই 1.5 বছরে মানুষ এতটাই অতিষ্ঠ হয়ে গেছে যে তাদের কাছ থেকে মুক্তি চায়, তাদের কাছ থেকে বাঁচতে চায় আর পরিবর্তন চায়। দাড়িপাল্লাকে নিয়ে এবার দেশের মানুষ স্বপ্ন দেখছে, আর এটার কারণেই তারা আজকে বেদিশা হয়ে গেছে, হুঁশ পাচ্ছে না। যেখানে যায় শুধু দাড়িপাল্লাকে দেখতে পায়, যেই পাড়ায় ঢুকে দেখে দাড়িপাল্লার আওয়াজ। এখন এই 1.5 মাস ধরে শুধু হুমকি দুমকি চলছে, ব্যানার ছিটছে, বোর্ড ভাঙতেছে, আমাদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে, প্রচারণার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে, নানা ধরনের কনস্পিরেসি ষড়যন্ত্র করে তারা আমাদের বিজয়কে ঠেকানোর জন্য চেষ্টা করছে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উপরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে এই আসনে বিজয়ী করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে না ভাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় হয়েছে। 5টা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে, এই বিএনপি জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্র দলকে লাল কার্ড দেখিয়েছিল। কি জন্য আপনারা জানেন? একজন ছাত্রী বোনকে জিজ্ঞেস করা হয়েছে, বোন এবার কাকে ভোট দেবেন? ছাত্রী বোনটা খুব আধুনিক পোশাকে সজ্জিত ছিল। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে কাকে ভোট দেবেন, বলল ছাত্র শিবিরের প্যানেলকে ভোট দেব। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি তো কখনো ছাত্রী সংস্থাও করেন না, শিবিরও করেন না, আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজনীতি করেন না, তো আপনি ছাত্র শিবিরের প্যানেলকে কেন ভোট দেবেন, কেন পছন্দ করেন? ওই ছাত্রী বোনটা অকপটে সেদিন স্বীকার করেছিল, আমি ছাত্র শিবিরকে ভোট দেব আমার ইজ্জত আব্রু, আমার নিরাপত্তার জন্য। কারণ এই ক্যাম্পাসে আমাদের ছাত্রী বোনেরা নিরাপদ হলো ছাত্র শিবিরের কাছেই। কারণ ছাত্র শিবিরের এই ভাইরা কখনো আমাদের চোখে চোখ রেখে কথা বলে না, কিন্তু বাকি যে সংগঠনগুলো আছে তারা শুধু চোখে চোখ রেখে কথা বলে নয়, তাদের কাছে আমাদের ইজ্জত আব্রু নিরাপত্তা কোনোটাই নেই। সুতরাং আমরা তাদের কাছ থেকে বাঁচার জন্য আমরা ছাত্র শিবিরের প্যানেলকে এবার ভোট দেব। সম্মানিত ভাইরা আমার, এখানেই সীমাবদ্ধ থাকবে না। এবার 12 কোটি ভোটারের মধ্যে 4.5 কোটি ভোটার হলো তরুণ যুবক, যারা জীবনের প্রথম ভোট দিচ্ছেন, যারা রক্ত দিয়ে জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, এবং ক্যাম্পাসগুলোতে যারা ছাত্র শিবিরের প্যানেলকে বিজয় এনে দিয়েছে, শুধু বিজয় না ভূমিধস বিজয় এনে দিয়েছে, তারা প্রতীক্ষায় আছে, অপেক্ষায় আছে যে কখন ওই দিন ঘন্টা আসে, 12 তারিখ কখন আসে,
তারা ওই ক্যাম্পাসগুলোর মতো করে এবার সারা বাংলাদেশের দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিয়ে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে এবার জামাত ইসলামী সহ 11 দলীয় জোটকে এবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারা রেডি হয়ে আছে। কি বলেন ভাই? তাই তো গণজোয়ার তৈরি হয়েছে, তাই না? রিক্সা চালকও বলে দাঁড়িপাল্লা, ভ্যান চালক বলে দাঁড়িপাল্লা, কৃষক বলে দাঁড়িপাল্লা, ব্যবসায়ীরা বলে দাঁড়িপাল্লা, শিক্ষকরা বলে দাঁড়িপাল্লা, সকল শ্রেণী পেশার মানুষ এখন শুধু দাঁড়িপাল্লা আর দাঁড়িপাল্লা। গত 4-5 দিন ধরে যেদিকে যাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমি সারা দিন শেষে যখন রাতে যাই তখন আল্লাহর কাছে শুধু সিজদা অবনত হই, শুধু কাঁদি, আল্লাহ আমরা তো কিছুই করতে পারিনি, আমি আর কি করতে পেরেছি, আমি কতটুকু কাজ করতে পেরেছি। চতুর্দিক থেকে যেভাবে গণজোয়ার যে পাশ দিয়ে যায়, চতুর্দিক থেকে আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা যখন বাড়ি থেকে ছুটে আসছে একটু দেখার জন্য, একটু কথা শুনবার জন্য, তখন মনে হচ্ছে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি মদদ দিয়ে এই পরিবেশটা তৈরি করে দিয়েছেন। সবার একটি কথা, যে ভাই আপনি ভোট নিয়ে টেনশন করবেন না, কি পরিমাণ ভোট আপনি পাবেন আপনি গুণে শেষ করতে পারবেন না, আপনি শুধুমাত্র কেন্দ্রগুলো নিয়ে চিন্তা করেন। আমি কথা দিয়েছি কেন্দ্র ঠিক রাখার দায়িত্ব আমাদের এবং আপনাদের, সবাই মিলেই আমরা কেন্দ্রগুলো ঠিক রাখবো। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, এবার সেনাবাহিনী অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে সেনাবাহিনীর টহল চলছে। আগামীকাল থেকে বিজিবি, র্যাব, পুলিশের টহল শুরু হবে এবং ভোটের দিনে সকল বাহিনীগুলো প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক তাদের যে প্রস্তুতি, ইনশাআল্লাহ কোনো সন্ত্রাসীদের সাহস হবে না কোনো ভোট কেন্দ্র দখল করার, কোনো ব্যালট বাক্স ছিনতাই করার কোনো চিন্তাও তারা করতে পারবে না ইনশাআল্লাহ। সেন্টারগুলোতে সিসি ক্যামেরা থাকবে, বডি ক্যামেরা থাকবে, সাংবাদিকরা থাকবে, সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আর আল্লাহর সৈনিকেরা সেদিন মাঠে থাকবে রোজা রেখে অথবা না খেয়ে, রেজাল্ট না হওয়া পর্যন্ত কোন কেন্দ্র থেকে আমাদের ভাই বোনেরা ফিরে আসবে না ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছিলেন না, আমার ছাত্রী বোনেরা সকালবেলা বের হয়ে গেছে নির্বাচনের জন্য, সারাদিন নির্বাচন করে ভোট হয়েছে, ভোট হওয়ার পর সারা রাত গণনা চলছে, পরের দিন সকাল পর্যন্ত গণনা হয়েছে, একজন ছাত্রী বোন রেজাল্ট ছাড়া তাদের বাসা বাড়িতে এবং তাদের হলে ফিরে যায়নি, রেজাল্ট নিয়ে তারপর তারা ফিরেছে। এবার আমার বোনেরা, আমার ভাইয়েরা সবাই একই কাজ করবেন, সকালে বের হবেন, সাথে কিছু খাবার নিয়ে যাবেন, রেজাল্ট না হওয়া পর্যন্ত, রেজাল্ট শীট হাতে না হওয়া পর্যন্ত কেউ বাসায় ফিরবেন না, রেজাল্ট নেবেন, মিছিল করতে করতে আপনার ঘরে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এই ঠাকুরগাঁর জন্য কাজ করতে চাই। এমপি হওয়ার পরে বিলাসবহুল গাড়িতে উঠতে হবে, এখানে বিলাসবহুল গাড়িতে উঠতে হবে, বিলাসবহুল ফ্ল্যাটে উঠতে হবে। আপনারা জানেন এমপিদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হয়, খুব বিলাসবহুল গাড়ি দেওয়া হয়, ভালো লোকেশনে ভালো একটা প্লট দিয়ে দেওয়া হয়। আমি কথা দিচ্ছি আপনাদের এই ভাই রাষ্ট্রে এই ধরনের কোনো ফ্যাসিলিটিস গ্রহণ করবে না ইনশাআল্লাহ। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো জনগণের সম্পদ। জনগণ আমাকে ভোটে নির্বাচিত করে বিলাসবহুল ফ্ল্যাট আর বিলাসবহুল কারে ওঠার জন্য আমাকে ভোট দেবে না। জনগণ আমাকে ভোট দেবে জনগণের জন্য কাজ করার জন্য। এজন্য আমি বলেছি আমি জনগণের শাসক হব না, আমি জনগণের সেবক হব ইনশাআল্লাহ। আমি সেবা করতে চাই আর ঠাকুরগাঁর জন্য কাজ করতে চাই। এই ঠাকুরগাঁয় উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। আগামী দিনে এখানে বিশ্ববিদ্যালয় এনে ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা প্রতিষ্ঠিত করে, কৃষি কলেজ প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে প্রতি ঘরে ঘরে আমরা উচ্চ শিক্ষিত সন্তান তৈরি হবে, যারা এই ঠাকুরগাঁকে বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে ধরবার ক্ষেত্রে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। একজন আমাদের সন্তানেরা বুঝজ্ঞান হওয়ার পর থেকেই যখন দেখবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আছে, ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন তৈরি হবে বিশ্ববিদ্যালয়ে পড়ার। এই ঠাকুরগাঁয় স্বাস্থ্য সেবা আধুনিক মানের কোনো হসপিটাল নেই এখানে, যার কারণে আমরা ট্রিটমেন্ট সেবা, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। অধিকাংশ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, না হয় দিনাজপুর, রংপুর, ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করতে যাচ্ছে।
যাদের সামর্থ্য নেই তারা নীরবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে এই ঠাকুরগাঁয় আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে এই ঠাকুরগাঁর আপামর জনতার স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আর দিনাজপুর নয়, আর ঢাকা নয়, আর রংপুর নয়, আমরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল এই ঠাকুরগাঁও স্থাপনের মধ্য দিয়ে এই হাসপাতালে আমরা আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 60 বছরের উপরে যে সকল আমাদের মা এবং বাবারা থাকবেন, রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের চিকিৎসা ব্যয়ভার গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আমরা 60 বছরের উপরে পুরুষ এবং মহিলাদের জন্য স্বাস্থ্য সেবা ফ্রি করে দেব। বিনা ট্রিটমেন্টে তারা চিকিৎসা করবে, রাষ্ট্র তাদের ব্যয়ভার বহন করবে। জন্ম থেকে 5 বছর পর্যন্ত যে শিশুরা আছে এই শিশুদের ট্রিটমেন্ট ফ্রি করে দেওয়া হবে, রাষ্ট্র তাদের ট্রিটমেন্টের ব্যয় গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের গর্ভবতী এবং প্রসূতি মায়েদের ওই সময়টা তাদের যে ট্রিটমেন্ট দরকার, যে সেবা দরকার, রাষ্ট্রের পক্ষ থেকে সেই সেবা এবং সেই ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমাদের বোন এবং ভাইদের জন্য মানে বেকার সমস্যা, ঠাকুরগাঁয় ভালো কোনো এখানে ইন্ডাস্ট্রি নেই, কলকারখানা নেই, যার কারণে হাজার হাজার বেকার যুবক যুবতীরা পড়ে আছে চাকরি ছাড়া। টেনশন, ফ্যামিলির জন্য টেনশন, নিজের জন্য টেনশন। ইনশাআল্লাহ আগামী দিনে ইপিজেড চালু করব। এখানে বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো, কলকারখানা হবে, আর এই সকল কলকারখানাগুলোতে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা হয়েছে আমরা 1 কোটি যুবক এবং যুবতীদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করব। যে ট্রেনিং নেওয়ার পরে ওই ট্রেনিং প্রাপ্ত যুবক যুবতীটি হয় দেশের বাইরে না হয় দেশের ভিতরে নিজ যোগ্যতা বলে তারা তাদের কর্মসংস্থান খুঁজে পাবে ইনশাআল্লাহ। 50 লক্ষ যুবক এবং যুবতীদেরকে 5 বছরের মধ্যে আমরা তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে এই ঠাকুরগাঁকে আমরা বেকারত্ব মুক্ত ঘোষণা করব। সকল বেকার যুবক যুবতীদের হাতে সম্মানের কাজ আমরা বুঝে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, আপনাদের স্বপ্ন হলো রুইয়া থানা হয়েছে। আমরা কথায় না, আমরা কাজে বিশ্বাসী। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের সাবেক এমপি মন্ত্রীরা দেখে গিয়েছেন, আমাদের স্বপ্ন তৈরি করেছেন, তারা যা বলেছেন তা করে গিয়েছেন। আমাদের 5টা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পরে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা যা সাধারণ ছাত্রছাত্রীদের সামনে যা ওয়াদা করেছিলেন 3 মাসের মধ্যে সেই ওয়াদার অর্ধেক বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আমরা পারি। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সামনে যা উপস্থাপন করছি আমরা তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলছি আগামী দিনে এই রুহিয়াকে আমরা উপজেলায় পরিণত করবো ইনশাআল্লাহ। শুধু থানা নয়, এই রুহিয়া হবে উপজেলা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। এরপরে আমাদের এখানে এই রুহিয়ার রাস্তাঘাটের ব্যাপক সমস্যা আছে, আমি ঘুরেছি। এই রাস্তাঘাটের সমস্যাগুলো আমরা সমাধান করব। ইতিমধ্যেই আমরা অনেকগুলো কাঁচা রাস্তার তালিকা তৈরি করে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছিলাম। সেখান থেকে কিছু কাজ শুরু হয়েছে, বাকি কাজগুলো পর্যায়ক্রম হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমি নির্বাচিত হওয়ার পরে এই ঠাকুরগাঁও সদরের 2270 কিলোমিটার রাস্তার সকল রাস্তাগুলোই আমরা পাকা করে দিয়ে আমাদের জনসাধারণের চলাচলের সুযোগ করে তৈরি করে দেবো ইনশাআল্লাহ। সর্বশেষ এই কথা বলেই শেষ করছি, নির্বাচনের আগে হয়তোবা আপনাদের সাথে আর আমার দেখা হবে না। আল্লাহ চাহে তো বিজয় মিছিল আমরা একসাথেই বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থ রেখে যে এই যুদ্ধে আমরা নেমেছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানিকারীদের বিরুদ্ধে যে আমরা যুদ্ধে নেমেছি, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিজয় দান করেন এবং বিজয় হবে আমাদের ইনশাআল্লাহ। আমি বলবো একটা সময় আমার জন্য অনেক দোয়া করেছিলেন না আপনারা? অনেক কেঁদেছিলেন আমার জন্য। যখন আপনার কাছে খবর পৌঁছেছিল আমাদের সন্তান, আমাদের ভাই দেলোয়ারকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তার নখগুলোকে প্লাস দিয়ে উপড়ে ফেলা হচ্ছে, যখন আপনার কাছে খবর পৌঁছেছিল আপনাদের সন্তান, আপনাদের ভাই দেলোয়ারকে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রেখে
তাকে অনবরত পিটিয়ে পিটিয়ে তাকে বেহুশ করে ফেলা হচ্ছে, তখন কেঁদেছিলেন না? আপনাদের কাছে যখন খবর এসেছিল আপনাদের ভাই দেলোয়ারকে গ্রেপ্তার করার পরে তাকে হাত বেঁধে ফেলে পা বেঁধে ফেলে গরুর মতো করে তার পায়ের তালুগুলোতে অনবরত পিটিয়ে পিটিয়ে তার কিডনিগুলোকে ড্যামেজ করে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে, যখন আপনার কাছে খবর পৌঁছেছিল আপনার ভাই আপনার সন্তান দেলোয়ারকে গ্রেপ্তার করে তার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে কারেন্ট শক দিয়ে নষ্ট করে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে, যখন আপনার কাছে খবর পৌঁছেছিল আপনার ভাই দেলোয়ারকে গ্রেপ্তার করার পরে তার শরীরের উপরে রোলিং করা হচ্ছে, রোলিং করে করে তার শরীরের গোস্তগুলোকে থেতলিয়ে দেওয়া হচ্ছে, তার হাড়গুলোকে ভেঙে ফেলা হচ্ছে, দীর্ঘ 2.5 বছর পর্যন্ত আমি হাঁটতে পারিনি, আমি দাঁড়াতে পারিনি, আমাকে কোলে করে কোটে নেওয়া হয়েছে, আমাকে হুইল চেয়ারে করে কোটে নেওয়া হয়েছে। আমি চাই এই সকল কোনো কিছুর প্রতিশোধ আমি নিতে চাই না। আমি চাই আগামী দিনে দাড়িপাল্লা প্রতীক বিজয় হওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আর কোনো মায়ের সন্তানকে যেন এভাবে কষ্ট পেতে না হয়, 5 বছর যেন জেল খাটতে না হয়, জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো যেন নষ্ট করতে না হয়, আর কোনো মায়ের সন্তানকে যেন 57 দিন রিমান্ডের নামে বর্বর নিষ্ঠুর আচরণ যেন কার উপরে না হয়। আমি চাই আর কোনো মায়ের সন্তানকে যেন 5.5 বছর জেলখানা করতে হয়, 200-এরও অধিক মামলা যেন কার উপরে না দেওয়া হয়। আমরা চাই আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক কালচার, দল থাকবে, রাজনৈতিক নেতা থাকবে, রাজনৈতিক কর্মী থাকবে, কিন্তু আমাদের মধ্যে একটা সৌহার্দ্য থাকবে, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে প্রতিহিংসা থাকবে না। সবাই মিলে আমরা দেশকে আমাদের ঠাকুরকে মাথা উঁচু করে ধরবো। এই জন্য আমরা বলেছি আগামী দিনে আমরা জাতীয় সরকার গঠন করব। আমরা এককভাবে কোনো সরকার গঠনে যাব না। আমরা জনগণ যদি আমাদেরকে একেবারে এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগও করে দেন, তারপরও বলছি আমরা এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাব না, আমরা জাতীয় সরকার গঠন করব। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সরকারের মধ্যে নিয়ে এসে সবাই যেন মনে করে আমরাও সরকারের অংশীদার, কেউ যেন রাজপথে আর কাউকে যেন ভূমিকা রাখতে হয় এর ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে প্রত্যেকটি ঘটনার জবাব 13 তারিখ থেকে দেওয়া হবে। কত টাকার চাঁদাবাজি কার কাছ থেকে নেওয়া হয়েছে, কার বাড়ি থেকে গরু নেওয়া হয়েছে, কার বাড়ি থেকে ছাগল নেওয়া হয়েছে, কার গায়ে আঘাত করা হয়েছে, কার নামে কয়টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রত্যেকটি ঘটনার সঠিক জবাব 13 তারিখ থেকেই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা চাই যেই টাকা যারা লুটতরাজ করেছেন, যারা চাঁদাবাজি করেছেন, আপনারা হিসাব করে হয় ফেরত দেবেন, না হলে কিন্তু আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কাউকে বঞ্চিত হতে দেব না, সবার জন্য সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাড়িপাল্লা প্রতীক জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আদাব।